7 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 12, আহত অন্তত 15 জন। বরিশালে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দাপট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটো রিকশার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। চাওয়াটা জানা ফোন করে ঘুরে গেলাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে এটা নাইলে ওটা দেয় না। নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুরেও কর্মসূচি। শেরপুরের নালিতাবাড়ির একটি গ্রামে মাটি খুললেই বেরোচ্ছে গ্যাস। রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ, ঝুঁকিপূর্ণ হলেও উদাসীন প্রশাসন। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট, পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় খাল বিলের পানি ব্যবহার, ছড়াচ্ছে রোগবালাই। আইতাম পারি না যাইতাম পারি না, তখন পুচকুনির খালের পানি ফিটকারি দিয়ে বইয়ে খাই, আঙুর রোগ হচ্ছে। কল চাইলে টাকা দিতে হবে 20,000, 30,000, 50,000, আমরা কোনো কল পাচ্ছি না। রাজশাহীতে পোষা বিড়াল নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিভিন্ন জেলার শতাধিক পশুপ্রেমী অংশ নেন পেট ফেয়ারে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সমাবেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 7 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। এর মধ্যে সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন মা মেয়ে, আহত হয়েছেন অন্তত 10 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির সান্নিধ্য পেতে দল বেঁধে বেরিয়েছিলেন সবাই, কিন্তু আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় বিষাদে। ঢাকা থেকে সপরিবারে টাঙ্গর হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা। সেজুতি ট্রাভেলসের বাসটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আজকে ঢাকায় বাস অ্যাক্সিডেন্টে 2 জন মানুষ জায়গায় মারা গেছে, আরো 30-40 জন মানুষ আহত হয়েছে। 40 থেকে 45 জন মানুষ, 2 জন জায়গায় মারা যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। দুর্ঘটনায় আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের নেওয়া হয় হাসপাতালে। যশোরে বালুবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী 2 কিশোরের। চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল ইমন ও আশরাফুল। এ সময় বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। এছাড়া লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। রাজধানীতেও সড়কে প্রাণ গেছে 1 জনের। এদিকে গতরাত 3:30টার দিকে ফরিদপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 জন, আহত হন 5 জন। এছাড়া নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ 3 জনের প্রাণ গেছে। রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় এই দুর্ঘটনা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনের সয়লাব বরিশাল নগরী। চালকদের নেই কোনো অভিজ্ঞতা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যাও। কর্তৃপক্ষ বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা। যদিও সাধারণ মানুষের অভিযোগ, অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত। কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে, কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে, কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা। বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি। দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক, এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিকশা, যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই। পেট্রোলে তো মনে করেন ওটা ব্রেক মানাইতে পারে, আর এটা তো পিক আপ। আমরা পিক আপ পাইয়ে মনে করেন ফোর্সে চালাই জন্য অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির ভিতরে জোরে চালান যায় না,
ব্রেক করলে মনে করেন এখানে করলেও আরও 2-20 জায়গা আর পার্সোনালি সমস্যা হয় না। এটা মনে করেন মোটরের একটা ব্রেক আছে, ওই ব্রেকটা যদি করা হয় তাহলে মনে করেন দুর্ঘটনাটা একটু কমতো, কিন্তু ওই মোটর ব্রেকটা তো মনে করেন দেয় না কোম্পানি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা ৭,৬০০। তবে রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার নেই নিবন্ধন। অলিগলি কিংবা সড়ক মহাসড়ক সবখানেই এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণ, ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। যেমন কিছুদিন আগে একটা এই যে নতুল্লা বাজার একটা মহিলা অটো রিক্সার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে। এটা 100% ঝুঁকিপূর্ণ। কোনো দিক চাওয়াটা দেয় না, ফান করে ঘুরে চালাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে না নাইলে ওটা দেয় না। পায়ে চালানোর কথা সেটা আবার মোটর লাগিয়ে ফেলছে। এই অটো রিক্সাগুলো এখন পর্যন্ত সারা দেশে কোথাও দেয়নি, কি আমরা ওই অটো রিক্সাগুলো দেওয়ার চিন্তা ভাবনা আপাতত করছি না আর কি। ওটা আমরা ব্যবস্থা নিব। এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে যানজট। যদিও ট্রাফিক বিভাগ বলছে সড়ক পরিবহন আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা সড়ক পরিবহন আইন যেটা 2018 আছে সেই অনুসারে আমরা এই সমস্ত পরিবহনের বিরুদ্ধে বা এই সমস্ত অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা তাদেরকে আটক করছি, আমরা তাদেরকে ডাম্পিং করছি। আমরা এই আইন অনুসারে তাদেরকে কিন্তু নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। বিআরটিএর কর্মকর্তার মতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারকে। যদি এগুলো চলাচল করবে, কি পরিমাণ চলাচল করবে, সেটা সরকার প্রতিটা জেলাতে মেট্রো রেল নির্ধারণ করে দিতে পারে, তাহলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এখন যে সিচুয়েশন আছে, এটা লোকাল কোনো বিআরটিএ, পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ এটা এখন সরকারি সিদ্ধান্তে, সেন্ট্রাল সরকারি সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিআরটিএর তথ্য বলছে নগরীতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি, ফলে যানজট আর দুর্ঘটনা এখানকার প্রতিদিনের ঘটনা। পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের 80%ই অবৈধ। ডান বাম বা মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া চলছে এসব যানবাহন। 2024 সালের 5 আগস্টের পরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, শুধু হয়েছে হাত বদল, এমনটাই বলছেন সাধারণ মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ের শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মহাসড়কে 1.5 ঘণ্টার মতো অবস্থান নেন তারা। অভিযোগ করেন বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মুহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন। পরদিন পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে তারা কথা বলে তাকে নানা সময় উড়ো চিঠি দেয়া হয়, না মানাতেই অপহরণ করা হয় বলেও দাবি করেন তারা। দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে, আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা, পিছের আর কান সহ 3টা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। খালি মারে আরো কত গালিগালাজ করে, কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না। এদিকে ইসকন নিষিদ্ধ ইমাম মুহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজের ব্যানারে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর সদর মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিলটি। এ সময় তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। দ্রুতই চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ইতিহাস তার নিজস্ব গতিতে তৈরি হয়, সুন্দরভাবে লিখলেই তা বিশ্বাস করবে না মানুষ। আর এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন বলেন, মানুষ বাস্তবতাকেই মনে রাখে, ইচ্ছা করলেই ইতিহাস বদলে দেওয়াও যায় না। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস ইচ্ছে করলেই আমি সুন্দর বাংলা ভাষায় ভালো ইতিহাস লিখে দেব, ওইটা মানুষ বিশ্বাস করবে, কখনোই হবে না। বাস্তবতা যেটি
সেটি মানুষ স্মরণ রাখবে। চূড়ান্ত না হলেও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোর সাথেই জোট গড়ার বিষয়ে আলোচনা এগিয়েছে। ঝিনাইদহে এমনটাই জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে শহরে এক মতবিনিময় সভায় তিনি আরও জানান, খুব শিগগিরই তাদের জোটের বিষয়টি প্রকাশ করা হবে। বলেন, জুলাই অভ্যুত্থানের আগ থেকেই গণতন্ত্রকামী দলগুলোর ওপর নির্যাতন চালিয়ে আসছিল ফ্যাসিবাদী শক্তি। আন্দোলন করে হাসিনা সরকারের পতন ঘটানো হলেও 3টি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটা নতুন জোট করার পরিকল্পনা আছে আমাদের, সেটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো অবস্থা আমরা আসি নাই। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই কাজটা আমরা চেষ্টা করব, যদি আমরা সফল হই তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা পাবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এইবার। এছাড়া আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগও পাবে। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য। আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন। এগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্জ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাবো আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে, এখানে গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে। সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কম্প্রিহেনসিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সবকিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রেখেছে। এই অর্জনের পেছনে রয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের শ্রম, ঘাম। তাদের অক্লান্ত পরিশ্রমে টিকার আওতায় এসেছে প্রত্যন্ত গ্রামের শিশুরাও। তবে এই টিকা যোদ্ধারা বলছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায্য প্রাপ্তিতে এখনও বঞ্চিত তারা। বিশ্ব পোলিও মুক্ত দিবসে টিকা যোদ্ধাদের খবর জানাচ্ছেন BM খোরশেদ। গাছের ফাঁক গলে উকি দিচ্ছে সকালের সূর্য, ধীরে ধীরে জেগে উঠছে শহর, ছন্দে ফিরছে চারপাশ। স্বাস্থ্য সহকারী সবুজ মিয়া বের হচ্ছেন এক বিশেষ মিশনে জীবন রক্ষা সামগ্রী নিয়ে। রোদ বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যকর্মীরা প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দিচ্ছেন জীবন রক্ষাকারী টিকা। তাদের প্রচেষ্টায় বাংলাদেশ যেমন পোলিও মুক্ত হয়েছে, তেমনি মানুষের মাঝে কমেছে টিকা ভীতি। সচেতন মা হিসাবে আমরা কোনো ভয় পাই না, আমাদের সন্তান যেন সুস্থ থাকে সেজন্য আমরা রেগুলারলি টিকা দিই। টিকা দেই, বাচ্চা সুরক্ষা থাকবে, রোগবালাই থেকে মুক্ত থাকবো, মানে সেই জন্য আমি চাই যে সরকারে এই কর্মসূচিটা চালু রাখুক, আর হইল মানে এইটা থেকে আমরা অনেক উপকৃত হই। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই বাংলাদেশের টিকা কার্যক্রমকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই সাফল্যের কৃতিত্ব ভাগ নেওয়ার সুযোগ পাননি তারা। বরং অভিযোগ, বছরের পর বছর শিকার হচ্ছেন বৈষম্য আর বঞ্চনার। আমরা যখন কাজটা করি তখন নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে আদর করে ঠিক সেভাবে সেবা দিতেছি। দীর্ঘদিন যাবৎ একই গ্রেডে চাকরি করে আসছি। এই গ্রেডের চাকরিতে আমাদের আসলে সংসার চলে না। সরকার বড় বড় অ্যাচিভমেন্ট নিচ্ছে এবং বিদেশ থেকে পুরস্কার আনছে, কিন্তু আমাদের ভাগ্য যেখানে আছে সেখানেই থেমে আছে, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাদের দাবি পূরণে বহুবার আশ্বাস মিলেছে সরকারের তরফ থেকে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এখনো অপেক্ষায় প্রায় 26,000 স্বাস্থ্যকর্মী। মানে যেগুলো ন্যায্য দাবি সেগুলো সরকার অবশ্যই হয়তো শুনবে। তবে আমরা চাই তারা ভালো থাকলে অবশ্যই তারা মানে মোটিভেশনের যেসব যতগুলো আপনার ওয়ে আছে, তবে একটা রেমুনারেশন, তার গ্রেডিং চেঞ্জ হওয়া। মাঠের প্রতিটি টিকা যোদ্ধার মুখে হাসি ফুটলে অনেকটাই নিশ্চিত হবে স্বাস্থ্য নিরাপত্তা। একটা সময় বাংলাদেশের শিশুর জন্য প্রাণঘাতী ছিল পোলিও, কিন্তু এখন সেই ভাইরাস ইতিহাসে স্থান পেয়েছে মাঠের এই কর্মীদের হাত ধরে। তাই এখন সময় এসেছে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার, যাতে করে তারা আরও উদ্যম নিয়ে এগিয়ে নিতে পারেন টিকার এই জয়যাত্রা। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের প্রস্তুতির সময় 35টি ট্রলার জব্দ করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা হয় 35টি মাছ ধরার ট্রলার, তবে নৌযানগুলোতে কোনো জাল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই জাল নদীতে ফেলে দেয়, যেন নিষেধাজ্ঞা অমান্যের প্রমাণ না মেলে। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ট্রলারগুলো জয়ালভাঙ্গা এলাকায় আনা হয়েছে। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় শেষ না হওয়া পর্যন্ত নৌযানগুলো ওখানেই থাকবে। প্রত্যেক ট্রলার মালিককে 1,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল থেকে ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় গজ্জালি মুন্সির। স্থানীয়রা জানায়, উপজেলার পুংলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ঈদের নামাজে ঈদগাহ মাঠের সামনে বসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। দীর্ঘদিনের বিরোধের জের ধরে বৃহস্পতিবার এলাকায় উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। আহত হন গজ্জালি মুন্সি সহ অন্তত 20 জন। এই ঘটনায় দুপক্ষই থানায় মামলা করেছে, 2 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। শেরপুরের নালিতা বাড়িতে মাটি খননেই বেরোচ্ছে প্রাকৃতিক গ্যাস। সেই গ্যাস দিয়ে আবার কয়েকটি পরিবার রান্নাও করছে। তবে এর মাঝেও রয়েছে এক আতঙ্ক। 10 থেকে 12 দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হলেও প্রশাসনের কেউই খোঁজ নেয়নি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত আর প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের তাগিদ সকলের। খাবার পানির জন্য নলকূপ বসাতে খনন করা হয়েছিল মাটি। সেই গর্ত থেকে পানির বদলে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নির্গত সেই গ্যাসে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে।
শেরপুর নালিতাবাড়ির পশ্চিম গাছকরা গ্রামে অন্তত 3টি স্থানে মাটি খোঁড়ার পর বের হচ্ছে এমন গ্যাস। গেল মঙ্গলবার গ্রামের কৃষক নূর মোহাম্মদ পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিংয়ের কাজ শুরু করেন। 40 ফুট অতিক্রম করার পরই মাটির গভীর থেকে চাপ দেখা দেয়। পরে বুদবুদ শব্দে গর্ত থেকে বাতাস বের হতে থাকে। আগুন জ্বালালেই নিশ্চিত হওয়া যায় মাটির নিচে গ্যাসের উপস্থিতি। পাইপ মনে করেন উপরে তুললে আলা, পরে মিস্ত্রি ডরায় তাড়াতাড়ি করে পাইপ তুললে আসে, এখানে আর হবে না। এখানে না হইলে পরে 2 নম্বর জায়গা আছে, ওই জায়গা তো একই অবস্থা হইতাছে। ওই বোর্ডিং থেকে আরো 20 ফুট ফাঁকে আর একটা বোর্ডিং করে সেম একই অবস্থা। সেখানে 50-60 ফুট নিচে যাওয়ার পরে আবার বর করে গ্যাস ওঠা শুরু করে। 7-8 দিন ধরে আর কি এই চুলার মধ্যে আমরা রান্না বান্না করতেছি। এমনি মনে করুন কালকে ডালের বড়া বানাইছি, এমনি মাছ ভাজি করছি, ভাত রাঁধছি। স্থানীয়রা জানায় এর আগেও মাটি খননে গ্যাসের সন্ধান পেয়েছেন তারা। কি পরিমাণ গ্যাস রয়েছে তা অনুসন্ধানে প্রশাসনকে বারবার অনুরোধেও ফল মেলেনি। অনবরত গ্যাস বের হওয়ায় আতঙ্কে এলাকাবাসী। আজ পর্যন্ত কোনো এলাকা চেয়ারম্যানও কোনো খোঁজ খবর নেই, মানে জানছে ওর সামনে ভিডিও গেছে, আমরা ফেসবুকে দিছি, অনেকজনই দেখছে। সরকারে যদি এটা আয়া দেখতো, দেখে আমরা একটু সুযোগ সুবিধা ভালো করে দেখে করে দিত, তাহলে আমরা একটু ভালো হইলো আর কি। যদি আসলে গ্যাস উত্তোলন যোগ্য হয় তাহলে ওনারা উত্তোলন করুক, আর যদি না হয় তাহলে এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। বিষয়টি জরুরি ভিত্তিতে একটা সুরাহা টানা দরকার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে মাটির নিচে গ্যাসের মজুদের বিষয়টি খতিয়ে দেখবে পেট্রো বাংলা। তবে উন্মুক্ত জায়গায় এভাবে আগুন দেয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপদ দূরত্ব বজায় রাখার তাগিদ সংশ্লিষ্টদের। এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে এখানে কি অবস্থায় আছে, এটা নিশ্চিত করা আমি মনে করি প্রয়োজন। আর এখন যারা ব্যক্তিগতভাবে যারা ব্যবহার করছে তাদেরকে এখানে আমাদের সতর্ক অবলম্বন করা উচিত। সরকারিভাবে স্বীকৃত কোনো গ্যাস কূপ বা গ্যাস ক্ষেত্র নেই এই জেলায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় 1.5 কিলোমিটার পথ। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীদের এই সংগ্রাম প্রতিদিনকার। অনেকে আবার ব্যবহার করে নদী, খাল ও পুকুরের পানি, এতে ছড়াচ্ছে রোগবালাইও। 2022 সালে ইউনিয়নটি গঠিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি অভিযোগ স্থানীয়দের। সবেমাত্র ফুটতে শুরু করেছে ভোরের আলো। এর মাঝেই ঘর থেকে বেরিয়েছেন ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীরা। সবার হাতেই কলস। নিজেদের বাসাবাড়িতে টিউবওয়েল না থাকায় ছুটতে হয় 1.5 কিলোমিটার দূরে বিশুদ্ধ পানির জন্য। উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী, বসবাস প্রায় 15,000 মানুষের, অথচ টিউবওয়েল মাত্র 180টি। বিশুদ্ধ পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন কাঁচা সড়কে ছুটতে হয় দূর দূরান্তে। কেউ কেউ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভয়ে ব্যবহার করেন নদী, পুকুর কিংবা খাল বিলের পানি। এতে মাঝে মধ্যেই রোগবালাইয়ের শিকার হতে হয় তাদের। এর আশেপাশে কোনো একটা এলাকাত কল নাই, মসজিদের পাশে একটা কল আছে, কোন রকম নুনা পানি উঠে 1.5 কিলোমিটার আরো নয়, আধা ঘন্টা লাগে সময়। আইতে পারি না, যাইতাম পারি না, তখন পুচকুনির খালের পানি ফিটকারি দিয়ে বইয়ে খাই, আঙ্গুর রোগও চেতে যায়। বিভিন্ন সময় প্রকল্পের অধীনে গভীর নলকূপ স্থাপন করা হলেও তার জন্য অতিরিক্ত অর্থ দাবির অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এত বড় বিশাল একটা বাজার, তার মধ্যে হাঁড়ি দেখে কল নাই। আমরা হাজার হাজার মানুষ এই শহরে বসবাস করি। কল চাইলে টাকা দিতে হবে 20,000, 30,000, 50,000। আমরা কোনো কল পাচ্ছি না। টাকা আমাদের সমর্থন আছে, আমরা এই টাকা জমা দিয়ে যেন আমরা কল আনবো। সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে নতুন করে টিউবওয়েল স্থাপনের আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তা। জানান, নির্ধারিত ফি ব্যতীত বাড়তি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। চরের মানুষের সুপেয় পানির কষ্ট নিরসনের জন্য সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে আরও আমরা বেশ কিছু টিউবওয়েল দেওয়া হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে কিছু টিউবওয়েল দেওয়ার চেষ্টা করব। আমরা সরকারিভাবে টিউবওয়েল বিতরণ করি, এগুলোর জন্য গ্রাহককে 7,000 টাকা সহায়ক চাঁদা প্রদান করতে হয়। বিশুদ্ধ পানির সংকট নিরসনে পর্যাপ্ত টিউবওয়েল বরাদ্দের দাবি মনপুরার কলাতলী ইউনিয়নবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যশোর ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু হয়েছে। দুপুরে স্লুইস গেটের কপাট খুলে দেওয়ার পাশাপাশি নদী খনন কাজের উদ্বোধন করা হয়। এই সময় মুঠোফোনে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী খননই ভবদহের ভোগান্তি নিরসনের একমাত্র উপায় নয়,
স্থায়ী সমাধানে কয়েক ধাপে পানি উন্নয়ন বোর্ডের সাথে কাজ করবে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার মানুষের দুর্ভোগের কথা শুনে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে 140 কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খননের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে পাচারের সময় লালমনিরহাটের 5 গ্রামে সার বোঝাই একটি ট্রাক আটকে দেয় স্থানীয়রা। পরে 416 বস্তা ডিএপি সার জব্দ করে পুলিশ দুপুরে 5 গ্রাম বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রীরামপুরের বিসিআইসি ডিলার ফারুক সরকারি বরাদ্দের সার অতিরিক্ত দামে বিক্রি করতে একটি ট্রাক গন্তব্যে পাঠাচ্ছিল। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসীরা ট্রাকটি আটকে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 416 বস্তা ডিএপি সার জব্দ করে। পাশাপাশি উপজেলা প্রশাসন ডিলার ফারুককে 30,000 টাকা জরিমানা করে। কালী পূজা উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার তালতলা চলছে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা। হাজারো রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে শত শত দোকান। মেলায় মিলছে মুখরোচক খাবারও। 5 দিন ব্যাপী এই আয়োজনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখর থাকছে নানা বয়সী নারী পুরুষের পদচারণায়। দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়ানি গানের আয়োজন করেছে পূজা উদযাপন কর্তৃপক্ষ। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর অসংখ্য ভক্ত অনুরাগীরা একত্রিত হন। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে পোষা বিড়ালদের এক ব্যতিক্রমী মেলা। এতে বিভাগের বিভিন্ন জেলা থেকে নিজ নিজ পোষা বিড়াল নিয়ে হাজির হন 2 শতাধিক পশুপ্রেমী। নানা জাতের আর বিচিত্র নামের এসব বিড়াল নিয়ে মেলায় অনুষ্ঠিত হয় ফ্যাশন শো, ছিল সেমিনার আর বিড়ালের মালিকদের জন্য খেলাধুলার আয়োজনও। 6ঠবারের মতো পেট ফেয়ার নামের এই আয়োজনের উদ্যোক্তা ছিল পেট ওয়ার্ল্ড রাজশাহী। র্যাম্পে চলছে ক্যাটওয়াক, মানুষ নয় মডেলরা সব বিড়াল। ছুটির দিন শুক্রবার সকালে নানা জাতের আর বাহারি নামের এসব পোষা বিড়ালের মেলা বসেছিল রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে। বিভাগের 8টি জেলা থেকে বিড়াল প্রেমীরা নিজেদের পোষা প্রাণীকে নিয়ে যোগ দেন মেলায়। শতাধিক বিড়ালের এই সমাগম মুখর ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে। এটা খুবই ভালো লাগে, প্রতি বছরই এরকম হয় রাজশাহীতে। পেট ওয়ার্ল্ড যে প্রতিষ্ঠানটা, এটা প্রতি বছরই এরকম সুন্দর একটা আয়োজন করে থাকে এবং আমরা এখানে পার্টিসিপেট করে থাকি। বিড়াল প্রেমীরা জানান, এরকম আয়োজনে অংশ নিলে তাদের প্রাণীদের ভয় কেটে যায়। মানুষের সঙ্গে যোগাযোগও তৈরি হয়, যা পোষা প্রাণীদের নিরাপত্তা বোধের জন্য অত্যন্ত জরুরি। প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। এখানে অনেক ধরনের বিড়াল এসছে, দেশি বিদেশি বিড়াল ছাড়াও আরো অনেক প্রাণীরা আসছে। বিড়াল ও মালিকদের নিয়ে খেলাধুলা আর নানা রকম আনন্দ আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় তথ্যভিত্তিক সেমিনার। 6ঠবারের মতো এই আয়োজনে আগের বারের তুলনায় বেড়েছে অংশগ্রহণ। পশু পাখি নিয়ে অনেকের মনে অনেক যে ভীতি থাকে বা অনেকে এটাকে অন্যভাবে দেখে, কিন্তু এই অ্যাওয়ারনেসটা মেকিং করার জন্য আমরা বেসিক্যালি আসলে এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। মেলায় ছিল পোষা প্রাণীদের বিভিন্ন পণ্য ও স্বাস্থ্যসেবা প্রদর্শনের আয়োজন। এর মাধ্যমে এসব পণ্য ও সেবার সঙ্গে বিড়াল প্রেমীরা পরিচিত হয়ে উঠবেন বলে আশাবাদী আয়োজকরা। এফকো অ্যাপ্রুভড ফুড, যেটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেট দিয়ে থাকে ফুডের ক্ষেত্রে, সেখান থেকে আমরা ফুড অ্যাভেলেবেল করেছি এবং সেই সাথে লিটার একটা পেট রেয়ারিং করার জন্য যা যা প্রয়োজন মানুষ সব সলিউশনগুলো এসিআই থেকেই পেয়ে যাবে। জারিন অর্নি, যমুনা নিউজ।